রাতে বিছানায় শুয়ে তোমার ঘুম আসে না, তুমি আজ সারা দিনের কথা ভাবতে থাকো। জংহিয়ন জংকুকের ভাই, যেভাবে জংকুক তোমাকে নিয়ে গেল আর সবার উপরে। আমি বিশ্বাস করতে পারছি না জংকুক আমাকে ওর হয়ে কাজ করতে বলছে। ও আমাকে কি একজন অসৎ পুলিশ মনে করে? কিন্তু এরপরেও তুমি এটাও ভাবতে বাধ্য হও যে এর বদলে ও তোমাকে কি দেবে বলেছে। ও কি সত্যি আমাকে কার্টোসদের ধরতে সাহায্য করবে? আমি লিলিকে বলেছি আমি ওর চিকিৎসার টাকা জোগাড় করার রাস্তা বার করব, কিন্তু সত্যি কোনো রাস্তাই নেই। কিন্তু আমি তার জন্য জংকুকে সাহায্য করতে পারি না। পারি কি? আর যদি করি তাহলে তা আমাকে কি বানাবে? এইসব ভাবতে ভাবতে তুমি ঘুমিয়ে পড়ো। পরের দিন, আজ শনিবার হয়, তুমি একটু দেরি করে উঠলে। সকালে উঠে তুমি হাসপাতালে লিলির সাথে দেখা করতে যাওয়ার জন্য তৈরি হলে। যখন তুমি হাসপাতালে পৌঁছলে দেখলে তোমার বোন বেডে নিশ্চিতভাবে শুয়ে আছে। তার মুখ ফ্যাকাশে এবং যেন সাদা চাদরের সঙ্গে মিশে আছে। লিউকেমিয়া তার উপর পুরোপুরি প্রভাব বিস্তার করেছে। তাকে এইভাবে দেখে তোমার বুকের মধ্যে একটা ব্যথা ছড়িয়ে পড়লো। কিন্তু ও যেই তোমাকে দেখলো ওর মুখে একটা হাসি ফুটে উঠল। ভাইয়েন, তুমি এত সকাল সকাল এসেছো? তোমার ঘুম ভাঙতেই কি এখানে এসেছো? হ্যাঁ, খানিকটা তাই। তুমি কি সকালে এত কিছু খেয়েছো? হ্যাঁ। ভাইয়েন, আমি কফি খেয়েছি। ভাইয়ান, ওটা ব্রেকফাস্টের মধ্যে পড়ে না। হ্যাঁ পড়ে। আর তুমি তুমি কি খেয়েছো? ওরা হয়তো এখনই দিয়ে যাবে। ওই তো নিয়ে আসছে। একজন হাসপাতালের স্টাফ একটা ঢাকা ট্রে নিয়ে এসে ওভার বেডের টেবিলের উপরে রাখলো। তুমি লিলিকে ভালো করে সোজা হয়ে বসতে সাহায্য করলে এবং ট্রের উপর থেকে ঢাকনা তুলে দেখলে তাতে একটা আপেল আর 2 পিস টোস্ট আর কিছুটা বাটার আছে। লিলি টোস্টে বাটার লাগাতে শুরু করলো। তুমি কি 1 পিস টোস্ট খাবে? আমি তোমার খাবারে ভাগ বসাবো না। ওরা কি ট্রিটমেন্ট শুরু করেছে? হ্যাঁ, কাল সন্ধেবেলায় তুমি চলে যাওয়ার পর আমাকে কেমোর ফার্স্ট রাউন্ড দিয়েছে। কেমন গিয়েছে? ভালো। ওরা আমাকে ওটা আইভিতে দিয়েছিল। ভীষণ বোরিং ছিল। তাই শেষে আমি একটা বই নিয়ে চেয়ারে গোটো হয়ে বসেছিলাম। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। তুমি ওর দিকে তাকিয়ে একটু হাসলে। তোমার বোন এমনই। ও এত যন্ত্রণার মধ্যেও ও তোমাকে একটু স্বস্তি দেওয়ার কথা ভাবছে। আমি জানি তুমি ঠিক হয়ে যাবে। তুমি খুব শক্ত। তুমি ক্যান্সারকে লাথি মেরে ভাগিয়ে দেবে। তোমার কথা শুনে লিলি একটু হাসলো। তুমি খেয়াল করলে হাসপাতালের পাতলা পোশাকের মধ্যে দিয়ে ওর শরীরের হাড়গুলো যেন বোঝা যাচ্ছে। দেখে মনে হচ্ছে একটা দমকা হাওয়া ওকে ফেলে দিতে পারে। লিলি, আমি তোমাকে প্রোটেক্ট করবই। নিজে যদি লড়তে না পারি, তোমার জন্য লড়বই। আর এইভাবেই তুমি মনস্থির করে ফেলো যে তুমি কি করবে। আমি তোমার চিকিৎসার খরচ মেটানোর একটা রাস্তা পেয়ে গেছি। সত্যি? দাঁড়াও, তুমি তোমার বডি সেল বা ওই ধরনের কোনো কিছু করছো না তো? অবশ্যই না, শুধু নিজের আত্মা। যাই হোক, তোমাকে এই নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? ঠিক আছে, আমাকে একটা জরুরি ফোন করতে হবে, এক্ষুনি আসছি। তুমি ধীরে ধীরে খাও। তুমি ওই ঘরের এক কোণায় গেলে এবং জঙ্কুককে ফোন করলে। ও 3 নম্বর রিংয়ে ফোন তুলল। আমরা তোমার উপরে রেড করার প্ল্যান করছি। আমি খুব খুশি হয়েছি তুমি আমাকে ফোন করেছো। আমরা দুজনে একসঙ্গে অনেক মজা করে কাজ করব। এখন আমাকে সমস্তটা খুলে বলো। তুমি ওকে সবটাই বিস্তারিতভাবে বললে। রাতে তোমার ঘরে। জংহিয়ন, তুমি আমার ঘরে কি করছো? কেন? ওয়াইয়েন, বিশ্বাসঘাতকতা কেন করলে? আমি তোমাকে বোঝাচ্ছি। বলো, আমি শুনছি। আমি 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 তোমাকে বিশ্বাস করেছিলাম। আমার কাছে অন্য কোনো রাস্তা ছিল না আমার বোন। পরিস্থিতি যেমনই হোক, আর একটা রাস্তা সবসময় থাকে। সবসময় ভালো ভালো করে গেলে। তুমি একটুও বদলালে না। সবসময় পৃথিবীকে শুধু সাদা আর কালো হিসেবে দেখে গেলে। তুমি এখান থেকে বেরিয়ে যাও। ওকে একা ছেড়ে দাও। ও তোমাকে এখানে এখন চায় না। তাই না ভাইয়ান? তুমি ঠিক দিক নির্বাচন করেছো। আমি কোনো দিকই নির্বাচন করিনি। হ্যাঁ, তুমি করেছো। তুমি আমাকে কোণঠাসা করে ফেলেছিলে। অবশ্য তুমি নিজেকে এটা বলতেই পারো। তুমি আমার বাড়ি কি করছো? আমি এখানে কারণ তুমি আমাকে এখানে চাও। ও একজন ক্রিমিনাল ভাইয়েন, খুব খারাপ ধরনের। তুমি ওকে বিশ্বাস করতে পারো না। আমি এটা বুঝতে পারছি না তোমরা দুজনে আমার ঘরে কি করছো। জঙ্কুক ঠিক বলেছে। আমরা এখানে কারণ তুমি আমাদের এখানে চাও। তুমি আমাদের দুজনের দিকে থাকতে পারো না। তোমাকে যে কোনো একটা দিক বেছে নিতে হবে। কারণ আমি শেয়ার করি না। তোমাকে বেছে নিতে হবে ভাইয়েন। কিন্তু আমাদের মধ্যে কে ভাইয়েন? আমি আমি তোমার ঘুম ভেঙে যায়। হে ভগবান, এটা শুধু একটা স্বপ্ন ছিল? আমার মনে হয় আমার অপরাধী মন আমাকে এই ধরনের স্বপ্ন দেখিয়েছে। ভগবান, আমি এটা কি করে ফেলেছি? আমি এবার কিভাবে রোজ অফিসে গিয়ে সবার সামনে দাঁড়াবো, এটা জেনেও যে আমি ওদের প্রত্যেকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি? তুমি তোমার ফোনের শব্দে চমকে ওঠো। অন কল। জংহিয়ন। জংহিয়ন, হেই, এত সকাল সকাল তোমাকে ফোন করার জন্য আমি দুঃখিত। আমি কি তোমাকে ঘুম থেকে তুলে দিয়েছি? না না, আমি আগেই উঠে গিয়েছিলাম। কেন, কিছু হয়েছে? আমি এক্ষুনি একটা ভালো খবর পেলাম। ওরা ডিল করার জন্য লোকেশন ঠিক করে ফেলেছে। ও, কোথায়? এটা একটা পরিত্যক্ত সাবওয়ে, ওল্ড হল স্টেশন। যদি ওটা পরিত্যক্ত হয় তাহলে আমরা ঢুকবো কি করে? চিন্তা করো না, আমি সমস্ত ব্যবস্থা করে রেখেছি। ঠিক আছে, তাহলে সোজা স্টেশনে চলে এসো।
তুমি স্টেশনে পৌঁছালে এবং দেখলে তুমি যেমন কল্পনা করেছিলে স্টেশনটি মোটেও তেমন নয়। কি মনে হচ্ছে? আমি যেরকম কল্পনা করেছিলাম সেরকম মোটেও নয়। তুমি কি ভাবছো? না, আমি ভাবছিলাম যে এই স্টেশনটা কেন বন্ধ হয়ে গেছিল। এর কাছের নতুন আর আরও বড় স্টেশন বেশি পপুলার হয়ে যাওয়ার জন্য। ও সামটাইমস থিংস হ্যাভ টু ফল অ্যাপার্ট টু মেক ওয়ে ফর বেটার থিংস। হাউ আই মেট ইউর মাদার থেকে এটা বললে? তুমি কি আমাকে মনে করো খুবই বোরিং? তা নয়। এবার শুরু করা যাক। আমরা এখানে ঠিক কী করব? আমরা খুব ভালো করে এই লোকেশনটাকে দেখব যে আর্মস ডিল করার জন্য জায়গাটা কতটা যোগ্য, কারণ তবেই আমরা যে খবরটা পেয়েছি তার উপর ভরসা করতে পারবো। আর তাছাড়াও এখানকার কতগুলো ঢোকা বা বেরোনোর রাস্তা আছে সেগুলোও দেখে রাখবো। বুঝেছি। তারপর তোমরা দুজনে আলাদা হয়ে পরের 1 ঘন্টা সমস্ত স্টেশনটার প্রত্যেকটা কোণা দেখতে লাগো। আমার মনে হয় আমরা প্রায় পুরোটাই দেখে ফেলেছি। কেন, কি হয়েছে? সাধারণত এই ধরনের বেআইনি কাজের জন্য দুই দলই যায়, যাতে সেখানে অনেক বেশি বেরোনোর রাস্তা থাকে, যাতে তারা কোনো রকম অসুবিধা হলে পালাতে পারে, তাই তো? হ্যাঁ, যাতে ওদের চিন্তা করতে না হয়, যদি কেউ দেখে ফেলে তখন হঠাৎ করে পালিয়ে যেতে অসুবিধা না হয়। কিন্তু এখানে সেরকম কোনো বেরোনোর জায়গাই নেই। হয়তো এখানে তেমন রাস্তা আছে কিন্তু আমরা খুঁজে পাইনি এখনো। হতেই পারে। চলো ভালো করে দেখে নিশ্চিত হওয়া যাক। থ্যাংক ইউ। কোনো ব্যাপার না। কাউকে না কাউকে তো তোমাকে এগুলো বোঝাতেই হতো। আরও সুবিধা হতো যদি তুমি একেবারেই নতুন না হতে। ভাগ্যক্রমে আমি খুব তাড়াতাড়ি শিখতে পারি। হ্যাঁ, তা তুমি বলতেই পারো। যাই হোক, আমি বলতে চাই যে আমি দুঃখিত আমার প্রথম দিকের খারাপ ব্যবহারের জন্য। আমি হয়তো তোমার এত ভালো ব্যবহারের যোগ্য নই। তুমি হঠাৎ এমন কথা কেন বললে? আমি কিছু না, এমনি। জং হিউং আলতো হাতে তোমার চুল কানের পাশে সরিয়ে দেয়। আর তুমি হঠাৎই বুঝতে পারো যে তোমরা একে অন্যের কতটা কাছাকাছি দাঁড়িয়ে আছো। তুমি সঙ্গে সঙ্গে অন্যদিকে তাকাও। আজ সকালটা ভালো, অনেক কাজ এগিয়ে গেল। জং হিউং বুঝতে পারে এবং প্রসঙ্গ বদলে ফেলে। হ্যাঁ, ঠিক বলেছো। আমাদের এই জায়গাটা প্রায় দেখা হয়ে গেছে। আমরা কি এবার দুপুরের খাবার খেয়ে নেব? যেমনটি তুমি চাইবে। হুম। আমরা কি আগের দিনের মতো সেই কোরিয়ান রেস্টুরেন্টটাতে যেতে পারি? অবশ্যই, কেন নয়? তাহলে এখন থেকে বেরোনো যাক। আবারও রেস্টুরেন্টটিতে ঢোকার সঙ্গে সঙ্গে তোমার নাকে কোরিয়ান রান্নার সুন্দর গন্ধ এসে ধাক্কা মারে। ওয়েলকাম ব্যাক মিস্টার জংhyun। সেম টেবিল অ্যাজ অলওয়েজ? ইয়েস প্লিজ। ওয়েটারটি তোমাদের আগের দিনের জানলার ধারে সেই টেবিলটিতে নিয়ে যায় এবং তোমরা তোমার হাতে একটা মেনু ধরিয়ে দেয়। এই সন্ধ্যাবেলা আপনারা কি নিতে পছন্দ করবেন? আমি আজ এখানকার রামিয়ান নুডল ট্রাই করব। তোমরা দুজনে খাবারের অপেক্ষা করতে করতে জিয়ন্সের আসন্ন ডিলটার ব্যাপারে আলোচনা করছিলে। যে আমাকে ডিলটার ব্যাপারে জানিয়েছে তার মতে ডিলের সময় বা দিন এখনও ঠিক হয়নি, তবে মনে হয় পরের মাসের কোনো একদিন হবে। আমাদের কাছে 1 মাস সময় আছে তৈরি হওয়ার জন্য। এরপরে আমাদের কাজ কি হবে? কেইলি আর লি রাশিয়ানদের সম্পর্কে ইনফরমেশন জোগাড় করছে, যারা ডিলে সাপ্লাই করবে। আর আমাদের কাজ হবে জানা জংকুক কার কাছে ওগুলো বিক্রি করার চেষ্টা করবে, মানে শেষ পর্যায়ে ক্রেতা কারা। এবং আমরা জংকুকের ওয়্যার হাউসে বাগ লাগাবো। এটা খুব ভালো হয় যদি আমরা ওর বাড়িতেও বাগ লাগাতে পারি, কিন্তু ধরা না পড়ে সেটা করা এখনো পর্যন্ত অসম্ভব। এমন হয় যদি আমরা একজন পুলিশ অফিসারকে বাড়িতে হাউস ক্লিনারের হিসেবে পাঠাই। আমরা সেটা ভেবেছিলাম, কিন্তু ওর গ্যাংয়ের এই একজন স্ত্রী বাড়িতে হাউস ক্লিনার হিসেবে কাজ করে অনেক বছর ধরে, আর সে খুবই বিশ্বস্ত। তাহলে তো এটা অসম্ভব। তবে আমরা একটা কাজ করতে পারি, যে ওর বাড়ির সামনে রাস্তায় ক্যামেরা লাগাতে পারি, যাতে অন্তত আমরা এটা জানতে পারি যে কারা কখন ভিতরে ঢুকছে এবং বাইরে বেরোচ্ছে। তুমি বুঝতে পারো হঠাৎই তোমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমার মাথায় রাখতে হবে যেন ওই জায়গার আশেপাশেও না যায়। ওয়েটার তোমাদের খাবার নিয়ে আসে। তোমরা দুজনেই চুপচাপ কিছুক্ষণ খেতে থাকো, তারপর আবার কথা বলো। জংহিয়ন, ফ্যামিলি থেকে দূরে এইভাবে একা একা থাকা কি কঠিন? জংহিয়ন অনেকক্ষণ চুপ করে থাকে। যখন তুমি নিশ্চিত হও তোমার ওই প্রশ্নের তুমি উত্তর পাবে না, তখনই সে বলে ওঠে, ছোটবেলা থেকে আমার বাবা মায়ের সঙ্গে সম্পর্ক কমপ্লিকেটেড ছিল। তবে আমিও আর 5টা বাচ্চার মতো নিজের বাবা মাকে ভালোবাসতাম। কিন্তু একটা সেম টাইম আমি আমার বাবার উপার্জনের পন্থাকে ঘৃণা করতাম। আর যেভাবে আমার মা সেটাতে আমার বাবাকে সমর্থন করত, একজন ভালো স্ত্রীর মতো। বড় হতে হতে জংকুকের সঙ্গে মানিয়ে নেওয়াটাও কষ্টকর হতে থাকে, কারণ আমার মতো আমাদের ফ্যামিলির কাজগুলোকেও অন্যায় মনে করতো না। জংহান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এবং তারপরেই সেই ঘটনা ঘটল। হঠাৎ গুলি চলতে শুরু হয় আর তাতে আমার মা মারা যায়। জংহান, তোমার মায়ের মৃত্যুর ব্যাপারে আমি খুবই দুঃখিত। হ্যাঁ, এই ধরনের ঘটনা তো ওই পৃথিবীতে ঘটতেই থাকে, কিন্তু আমার জন্য ওটাই ছিল সহ্যের শেষ সীমা। আমি ঠিক করে ফেলি আমি ওই পরিবার থেকে সমস্ত সম্পূর্ণ ছিন্ন করে ফেলবো। যাই হোক, ওই সব কিছুর পার্ট হওয়ার থেকে একা একা থাকা অনেক ভালো। আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। তোমার জন্য তো অনেক কঠিন ছিল এত কম বয়সে বাবা মাকে হারানো, নিজের বোনের দায়িত্ব নেওয়া, যখন তুমি নিজেও অনেক কম বয়সী। আমার বাবা মা অন্যের বাবা মায়ের মতো অত ভালো ছিল না, সেটা আমাকে অনেকটা শক্ত করে দিয়েছিল। আমি চাইতাম আমার বোন যদি আর একটু ভালো বাবা মা পেত। ওর কাছে সব থেকে ভালো বোন আছে। কে জানে, আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এই দায়িত্ব আরো ভালো করে পালন করতে পারতো। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে তুমি তোমার বোনের জন্য সবকিছুই করতে পারো। কি তাই তো? তুমি তার অর্ধেকটাই জানো না। হ্যাঁ, আমি ওকে প্রোটেক্ট করার জন্য সবকিছু করতে পারি। দেখলে আমি কি বললাম?
তুমি একটু অস্বস্তি বোধ করলে। কিছু বেরিয়ে পড়ার আগে আমার এই প্রসঙ্গ বদলে ফেলা উচিত। তোমার খাবারটা কেমন ছিল? সবসময়ের মতন খুব ভালো। পরের বার তোমার এটা ট্রাই করা উচিত। হয়তো আমি করব। অর্ডার দেওয়া সত্যিই খুবই কঠিন যখন পুরো মেনুটাই এত ভালো। চলো এবার আমাদের ফিরতে হবে। ফিরে একদিকে জংহিউন কেইলি আর লি এর কাছ থেকে ওদের পাওয়া ইনফরমেশনগুলো শুনতে থাকে, অন্যদিকে নিউ ইয়র্ক সিটি ট্রানজিট অথরিটিতে ফোন করো। হ্যালো, আমি ওল্ড সিটি সাবওয়ে স্টেশনে ঢোকার সমস্ত রাস্তাগুলো সম্পর্কে জানতে ফোন করেছি। স্টেশনে বা প্ল্যাটফর্মে ঢোকার একমাত্র রাস্তা হলো ট্রেনে করে, বাকি সমস্ত রাস্তা সিল করে দেওয়া হয়েছে। সত্যি কি অন্য কোনো রাস্তা নেই? শুনুন, আমি এখন একটা জরুরি কাজের মধ্যে আছি। আপনার যদি আর কিছু জানার না থাকে তাহলে ঠিক আছে। আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। তুই ফোন কেটে দাও। তাহলে কি বললো? তোমাকে ম্যানেজার যেটা বলেছে সেটা তুমি ওদেরকে বলো। অন্য কোনো রাস্তা নেই? তাহলে জিওনের গ্যাং এবং অন্য দলটি ঢুকবে কি করে? অন্য কোনো রাস্তা হয়তো আছে। তোমার কি মনে হয়? ওরা হয়তো কোনো ট্রেন ড্রাইভারকে হাত করেছে। কি মনে হয়? হতেই পারে। জানতে হলে প্রত্যেকের ব্যাংক স্টেটমেন্ট দেখতে হবে। তাতে হঠাৎ কোনো বড় অ্যামাউন্ট ঢুকেছে কিনা সে তো অনেক সময় সাপেক্ষ। একরকম অসম্ভব, কারণ প্রত্যেকের ক্ষেত্রে কোর্টের থেকে পারমিশন নিতে হবে। এটা করা যায় না যতক্ষণ না আমরা কোনো রকম প্রমাণ দেখাতে পারছি। যাই হোক, আজ আমরা অনেক এগিয়েছি। কেইলি আর লি, তোমরা জংকুকের বাড়ির সামনের রাস্তায় যত কাছে সম্ভব সার্ভেলিয়েন্স লাগানোর চেষ্টা করো। আর ওয়াইন, জংকুকের সমস্ত ওয়্যার হাউসে বাগ লাগানোর দায়িত্ব তোমার। ঠিক আছে, এবার সবাই নিজের নিজের কাজ করো। সেই মুহূর্তে তোমার ফোনে একটা টেক্সট ঢোকার শব্দ হয়। অপারেশনের তোড়জোড় কেমন চলছে? তুমি আমাকে এখন কেন টেক্সট করেছো? আমি এখন পুলিশ স্টেশনে আছি। রিল্যাক্স। এমন নয় যে আমার ভাই তোমার কাঁধের ওপর দিয়ে তোমার ফোন দেখছে। নাকি দেখছে? তোমার কি কোনো জরুরি দরকার? তোমার বোন কত নম্বর ওয়ার্ডে ভর্তি? ভয়ে তোমার হাত থেকে ফোনটা মাটিতে পড়ে যায়। তুমি নিচু হয়ে ফোনটা মাটি থেকে তোলো। সব কিছু ঠিক আছে ভাইয়ান? হ্যাঁ। কেন? তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি সুস্থ। তুমি চাইলে বাড়ি গিয়ে বিশ্রাম নিতে পারো কিংবা ডাক্তার দেখাতে পারো। আমি যেতে পারি? অবশ্যই। কাল সকালে আমাকে ফোন করে বলো তুমি কেমন আছো। থ্যাঙ্কস। তুমি দ্রুত গতিতে গাড়ি ছোটাতে থাকো। তোমার মনে হয় তোমার হৃৎপিণ্ড মুখের কাছে চলে এসেছে। ও হয়তো আমাকে ভয় দেখানোর জন্য ওই কথা বলেছে, কিন্তু যদি ও লিলিকে কোনো রকম শাসায় তাহলে আমি ওকে মেরে ফেলবো। হাসপাতালে পৌঁছতেই তুমি ছুটে তোমার বোনের ওয়ার্ডে ঢুকে তুমি দেখো যে তোমার বোন তার বেডে বসে হাসছে। লিলি, তুমি ঠিক আছো? ওয়াইন, তুমিও চলে এসেছো? তুমি আমাকে বলনি তো তোমার পার্টনার জং হিউন আসলে এত ভালো। তুমি এত হাঁপাচ্ছ কেন? কি? তোমার কথার মানে কি? জং হিউন এসেছে? হে ওয়াইন,